সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর প্রতিদিনের মতো আমাদের সাথে একজন অতিথি রয়েছেন, স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা সেলিমুজ্জামান সেলিম। সেলিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক জানেন, জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের কোনো বিশেষ সংবাদ ধরে বিশ্লেষণ করে থাকি, অতিথির মুখ থেকে বিশ্লেষণ শুনি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, এগুলো নিয়ে বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। দর্শক, আজকে আমাদের হাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংবাদটি রয়েছে সেটি হচ্ছে জুলাই আগস্ট গণহত্যা নিয়ে শেখ হাসিনা বিভিন্ন সময় টেলিফোনে তার দলের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীকে যে নির্দেশনা দিয়েছিলেন সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের হত্যা করবার জন্য যে গুলির নির্দেশ দিয়েছিলেন, এবং তিনি পালিয়ে যাবার পরে বাংলাদেশে যে গণতন্ত্রের এক ধরনের সুবাতাস বা এক ধরনের গণতান্ত্রিক পরিবেশ বা শান্ত পরিবেশকে অস্থির করবার জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারতে বসে নানানভাবে উস্কানির চেষ্টা করেছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রও তিনি করেছেন। এই সকল ষড়যন্ত্রের যে ফোন আলাপ, সেই ফোন রেকর্ড আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রেফারেন্স হিসেবে, আলামত হিসেবে হাজির করেছে প্রসিকিউশন। এসব বিষয় নিয়ে আলোচনা করব। সেলিমুজ্জামান সেলিম, আপনি তো দীর্ঘ বছর যাবৎ বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত, বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের সাথে, তার ওই দলটির একটি সহযোগী সংগঠন ছাত্র সংগঠনের জাতীয় নেতৃত্ব দেবার সুযোগ হয়েছে, বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্ব দিয়েছেন এবং এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত। কোন পর্যায়ে গেলে একজন রাজনৈতিক নেতা তার দেশের জনগণকে এভাবে গুলি করবার বা হত্যা করবার নির্দেশ দিতে পারেন আইনশৃঙ্খলা বাহিনীকে বা তার দলের নেতাকর্মীদেরকে? এই রাজনীতিটুকুকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? গত 17 বছর এই একই চিত্র দেখেছি, শেষ সময়টায় হয়তো মানুষের সামনে জনসমক্ষে এগুলো উন্মুক্ত হয়েছে। এই রাজনীতির সংস্কৃতিটুকুকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এবং আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার এই যে ফোনালাপ, যে রেকর্ডগুলো আলামত হিসেবে নিয়েছে, এই আলামতের আলোকে শেখ হাসিনাকে চূড়ান্ত বিচারের মুখোমুখি করা সম্ভব কিনা? ধন্যবাদ সাইদ খান। আজকে আপনাকে ধন্যবাদ জানাই আপনাদের স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সত্যি করে বলতে কি, ধরেন আজকে এমন একজন মানুষের কথা আমাকে বলতে হচ্ছে, ওনার কথা আর বলতে ভালো লাগে না, কারণ উনি গত 17-18 বছরে এদেশের অবৈধভাবে শাসন ক্ষমতায় থেকে উনি এদেশের মানুষের উপরে যেভাবে নিপীড়ন নির্যাতন করেছে, মানুষের বাকস্বাধীনতা হরণ করেছে, সত্যি ওনাকে নিয়ে আর আলোচনা করতে ভালো লাগে না। উনি একজন, কিন্তু ওনার বাংলাদেশের তো বিচার হওয়া উচিত, অবশ্যই বিচার হওয়া উচিত। আমি এই কারণেই বললাম, উনি এত বেশি অপরাধ করেছেন যে ওনার অপরাধের মাত্রা এত বেশি যে ওনাকে নিয়ে এই টকশোতে 2-4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা আলাপ করলেও ওনার অপরাধের কোনো সংখ্যা আপনি নির্ধারণ করতে পারবেন না, শেষ করা যাবে না। কারণ একজন মানুষ কখন ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হয়েছে, এবং অনেক আলোচক, অনেক বিজ্ঞজনরা বলেন যে তিনি কিন্তু ফ্যাসিবাদের যে জনক, তাদেরকেও হার মানিয়েছে। আমি সত্যি কথাই বলেছেন আপনি, আমিও আপনার সাথে পুরোপুরি একমত। উনি মানব সভ্যতার ইতিহাসে সেই নাৎসিজম বলেন, আপনি হিটলার বলেন বা মুসলিনি বলেন, আপনি সবাইকে, আমি মনে করি উনি সবাইকে, ওনার হিংস্রতা, ওনার নৃশংসতা সবাইকে হার মানিয়েছে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং আমার মতো এদেশের 18 কোটি মানুষ মনে বিশ্বাস করে, বাংলাদেশ, বিশ্বের অধিকাংশ মানুষ এখন মনে প্রাণে বিশ্বাস করে যে হাসিনা একজন নিকৃষ্ট ফ্যাসিস্ট। এবং ওনার যে এই যে সাধারণ শিশুদের উপরে গুলি করবার যে নির্দেশনা, যে টেলিফোনে যে নির্দেশনা, সেই কল রেকর্ডগুলো আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতে রেফারেন্স হিসেবে বা আলামত হিসেবে হাজির করা হয়েছে। এই আলামতের আলোকে তাকে চূড়ান্ত বিচারের মুখোমুখি করা সম্ভব কিনা? কি দুর্ভাগ্য! দেখেন, আমি আজকে আপনার এখানে আসার আগে আমি আমার ফেসবুকে দেখতেছিলাম, অনলাইনে দেখলাম, গত জুলাই আগস্ট আন্দোলনে সবচেয়ে শিশু, কম বয়সী যে ছেলেটা, 4 বছর বয়সী একটি ছেলে শহীদ হয়েছেন। এবং এই শিশু শহীদ হওয়ার পরে শেখ হাসিনা কি রিয়েকশন দিয়েছিলেন জানেন? শেখ হাসিনা তখনও কিন্তু ক্ষমতার মসনদে থেকে রঙিন স্বপ্ন দেখতেছিলেন। তখন উনি
আমার খুব স্পষ্ট মনে আছে, ছেলেটা বোধহয় মিরপুরে তার মায়ের সঙ্গে তার বাসাতে বসে রাতের বারান্দায় খেলা করছিলেন, বা তার মা বোধহয় তাকে নিয়ে দুষ্টমির চলে বিভিন্ন সন্তানকে যেভাবে আদর করেন ভালোবাসেন সেভাবেই তার ছেলেকে খাওয়াচ্ছিলেন বা পড়ার কোনো ইয়ে দেখাচ্ছিলেন। কিন্তু তখনই শেখ হাসিনার পেটিয়া বাহিনী, শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে দেশের আন্দোলনকে দমানোর জন্য এমন কোনো কাজ নাই উনি করেননি। সেক্ষেত্রে সেই শেখ হাসিনার নির্মম পৈশাচিক আচরণের শিকার কিন্তু আমাদের 4 বছরের একটি শিশু। ওই শিশুরা কি অপরাধ ছিল বলেন? শেখ হাসিনা প্রায় তার মানে বিভিন্ন বক্তৃতায় তার বাবা মার কথা বলতেন, তার ভাইয়ের কথা বলতেন, কিন্তু আপনি দেখেন সেটা কিন্তু তার পুরোপুরি ভণ্ডামি ছিল। তার বাবা মার যে মৃত্যু ঘটেছে সেজন্য আমরা সেটাকে তিনি পুঁজি করেছেন। সবচেয়ে দুর্ভাগ্য এটা, তার বাবা মা তার পরিবারের হত্যাকাণ্ডকে উনি পুঁজি করেছেন। এটাই আমাদের জন্য দুর্ভাগ্য। কারণ আমাদের বাবা মা বা আত্মীয়স্বজন কেউ নৃশংসভাবে মারা গেলে আমরা কিন্তু সবাই তার জন্য অনুতপ্ত হই, তার জন্য দুঃখ প্রকাশ করি। এ জাতির অনেক মানুষই শেখ মুজিবের বা তার পরিবারের এই নৃশংস হত্যাকাণ্ড মেনে নেয়নি। আমরা হত্যাকাণ্ডই আমরা সমর্থন করি না। অ্যাজ এ হিউম্যান বিং আমরা কোনো শেখ হাসিনা এই হত্যার রাজনীতিতে কেন নেমেছিল? হত্যাকাণ্ড শেখ হাসিনা অনেকেই বলে উনার মধ্যে, আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং আমার মনে হয়েছে এই মহিলাকে যে এর মধ্যে ন্যূনতম কোনো দেশপ্রেম ছিল না, ন্যূনতম কোনো মানবিক মূল্যবোধ ছিল না। একবার নিতান্ত একজন হিংস্র মহিলা হিসেবে আমি তাকে আমাদের সুশীল সমাজ বা আমাদের বোদ্ধা বা চিন্তক শ্রেণীর একটি অংশ, বড় একটি অংশ তো বলেছেন গত 15 বছর ধরে আমরা শুনেছি যে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনা মানে ছাড়া বাংলাদেশ অচল, অসহায় এবং বাংলাদেশ হারিয়ে যাবে। দেখেন এদেশের গত 16-18 বছরে এদেশের বিবেকবান মানুষ কিন্তু তার বিবেককে এত বেশি বিসর্জন দিয়ে ফেলেছে, তারা কিন্তু সত্য কথাটাও কিন্তু লিখতে প্রথম দিকে ভয় পেতেন, পরবর্তীতে তারা কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন যে একটাই জীবন, কতদিন বা বাঁচবো, কতদিন কি করব, আচ্ছা ঠিক আছে, স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন। আমাদের দেশের সুশীল সমাজ বলতে যেটা বোঝায়, তারা এত বেশি নষ্টামি, এত বেশি নোংরামি, এত বেশি হীন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিলেন, সত্যি দুর্ভাগ্য ছিল আমাদের জন্য। আমাদের আজকের এই জুলাই আগস্টের এই ছাত্র বিপ্লব আমাদের কিন্তু অনেক কিছুর পথ শিখিয়েছে। একসময় দেন আন্দোলনটা কিন্তু ছাত্র কেন্দ্রিকই হতেন, যে কোনো নৃশংস বা যে কোনো সরকার বিরোধী, যে কোনো স্বৈরাচার বিরোধী, যে কোনো ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন বিশ্বের রাজনীতিতে আপনি খেয়াল করবেন ইয়াং জেনারেশনের মধ্যে থেকেই সেই আন্দোলনের সূত্রপাত হয়। রিভলিউশনটা কিন্তু ওইভাবে আস্তে আস্তে নেতৃত্বে তারাই থাকে, আস্তে আস্তে দেশের জনগণ, দেশের বুদ্ধিজীবী সমাজ, দেশের বিভিন্ন সংস্থা ওদের সাথে যুক্ত হয়। আমাদের এই আন্দোলনটাও কিন্তু শুধু 1 মাসের এই আন্দোলনটা কিন্তু যে আমাদের 30 দিনের আন্দোলন না, এই আন্দোলনে গত 17 বছর ধরে প্রেক্ষাপট তৈরি হয়েছে। হয়তো মানে চূড়ান্ত রূপে সকল মানুষ যখন ঐক্যবদ্ধ হয়েছে তখন এটি সফল হয়েছে। সেক্ষেত্রে এই যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূসের সরকার বলছেন যে সংস্কার এবং বিচার, এই বিচার চূড়ান্ত শেষ না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচন করাটা ঠিক হবে না। হ্যাঁ, দেখেন আমি এই বিষয়টিকে আপনি কিভাবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি সবসময় একটা সংস্কারমুখী দল। আপনি স্বাধীনতা পরবর্তী দেখবেন আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার ঘোষণার মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, ঝাঁপিয়ে পড়েছি। এদেশের মানুষ তৎকালীন সময় যাদেরকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল, স্বাধীনতার ডাক দেওয়ার কথা, তারা কিন্তু কেউ রাজনৈতিক নেতৃত্ব যখন পালিয়ে গেছেন তখন কিন্তু আমাদের সামরিক ব্যারাক থেকে বেরিয়ে এসে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। শুধু উনি স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, উনি কিন্তু রণাঙ্গনে সশরীরে যুদ্ধ করেছেন এবং 2টি সেক্টরের কমান্ডার ছিলেন। আপনি দেখেন উনি একজন সুশৃঙ্খল মানুষ ছিলেন, উনি কিন্তু স্বাধীনতা পরবর্তী আবার ব্যারাকে ফিরে গেছেন, উনি অস্ত্র সমর্পণ করে উনি ওনার চাকরি জীবনে ফিরে গেছেন। আপনি পরবর্তী দেখেন 75 পরবর্তীতে একটা অনিশ্চিত বাংলাদেশের দায়িত্ব কিন্তু তিনি নিলেন, অনিশ্চিত বাংলাদেশের দায়িত্ব নিলেন এবং নিলেন মাত্র 3.5 বছরের মাথায় বাংলাদেশের চেহারা তলাবিহীন ঝুড়ি হিসেবে খ্যাত বাংলাদেশ, সেই বাংলাদেশের রূপ চেঞ্জ করে দিলেন। আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য যা যা করা দরকার উনি 3.5 বছরের মাথায় প্রায়
80% কাজ সমাপ্ত করলেন না। এখন সেলিম ভাই যে বিষয়টি আমি সংস্কারের কথা যেটা বলতেছিলাম, মানে আমি শেখ হাসিনার বা এই ফ্যাসিস্টের বিচার এবং সংস্কার কতটা দ্রুত সম্ভব, যেহেতু আপনাদের দলের পক্ষ থেকে কিন্তু এক ধরনের তাগাদা রয়েছে। জি, আমি আপনার ওই কথায় যাওয়ার আগে আমি একটা কথা ক্লিয়ার বলি, সংস্কারের কথা বলেন। আমি যেটা বলতেছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাসন ক্ষমতা এসেই কিন্তু দেখেন একদলীয় সরকার ছিল, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল ছিল, উনি এসেই কিন্তু সমস্ত দল, বহুদলীয় সমস্ত দলকে উনি আহ্বান জানালেন তাদের রেজিস্ট্রেশন নেওয়ার জন্য, তাদেরকে রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য, এবং উনি এসে এই প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগে কিন্তু আবার ফিরলো, এই প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ কিন্তু আবার রাজনীতিতে ফিরলো। এই জন্যই আমি অনেক সময় বলি যে আওয়ামী লীগের পুনর্জন্ম দিয়েছেন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাকশাল নামক একটি স্বৈরাচারী দল থেকে আবার, ওটাও তো এক ধরনের ফ্যাসিবাদী, এক ধরনের ফ্যাসিবাদী প্ল্যাটফর্ম। আপনি আওয়ামী লীগ মানেই আপনি ফ্যাসিবাদ, আপনি আওয়ামী লীগ হাসিনা শুধু ফ্যাসিস্ট না, আওয়ামী লীগ দলটাকে আপনি একটা ফ্যাসিবাদের একটা কারখানা বলতে পারেন। তার মানে কি ধরে নেওয়া যায় যে শেখ পরিবারটাই এক ধরনের ডিক্টেটর সুলভ ফ্যাসিবাদী অবশ্যই মানে চিন্তা চেতনা লালন করে? অবশ্যই শেখ পরিবার। আওয়ামী লীগের জন্ম তো আর শেখ পরিবার থেকে না, আওয়ামী লীগ তো মাওলানা ভাসানীর হাত থেকে ঘুরে সরওয়ার্দী হয়ে এরপরে না, এর পরের নেতৃত্বে দেখেন দুর্ভাগ্যজনক কি আপনি যেটা বলেন এটা সত্য, মাওলানা ভাসানী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, আপনি সেই আওয়ামী লীগ কিন্তু আর ওনাদের প্রতিষ্ঠাতাদের হাতে নেই। এই আওয়ামী লীগ পরবর্তী শেখ মুজিবের হাতে চলে গেছেন, শেখ মুজিবের পর থেকে শেখ হাসিনাতে চলে গেছেন, শেখ হাসিনা তার ভাই ব্রাদার আত্মীয় স্বজন নিয়ে ইনফ্যাক্ট শেখ পরিবারের মধ্যে আওয়ামী লীগ চলে গেছেন। আজকে বাংলাদেশে গত 17-18 বছরে শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার, সে সরকার বাংলাদেশ থেকে 28,000 কোটি ডলার লুটপাট করে নিয়ে গেছে। একই পরিবারের 27 জন এমপি ছিল, একই পরিবারের 27 জন লোক আপনি এমপি হয়েছিলেন। এবং কি এমপি হয়েছিলেন তারা, মানে দুর্ভাগ্য হলো যে আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে, আওয়ামী লীগ সুশাসনের কথা বলে, আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্রের কথা বলতে চায়, কিন্তু আওয়ামী লীগ সবচেয়ে বেশি এদেশের আপনি বলবো ফ্যাসিস্টদের মুখপাত্র হিসেবে আওয়ামী লীগ পার্টি আমার কেন জানি মনে হয়। আমরা টু দি পয়েন্টে যদি আলোচনা করি যে এই বিচার কি দ্রুত সম্ভব কিনা, যদি ট্রাইব্যুনাল চায়, অবশ্যই অবশ্যই সেজন্য কত সময় লাগতে পারে, যেহেতু সকল তথ্য উপাত্ত এই 18 কোটি বাংলাদেশি মানুষের সামনে। কিন্তু এবং দেখেন এখানে কিন্তু আপনার এটা প্রমাণের জন্য কিন্তু খুব বেশি দূরে যেতে হবে না, এবং এর সাক্ষী প্রুফ 18 কোটি মানুষ সাক্ষী। আজকে একটু আগে বলতেছিলাম যে 4 বছরে একটা বাচ্চা নিহত হয়েছে, হাসিনার ফ্যাসিস্টদের বাহিনীর দ্বারা নিহত হয়েছে, এটা তো দিবালোকের মতো সত্য। এটা প্রমাণ করার জন্য কিন্তু আপনাকে কোনো ঘাটাঘাটি করতে হবে না, আপনাকে অনেক সময় নিতে হবে না। এবং ইতিমধ্যে কিন্তু র্যাব প্রধান এই যে শেখ হাসিনার হুকুমে র্যাবকে এইভাবে ব্যবহার করা হয়েছে, সেই অপরাধের দায় স্বীকার করে কিন্তু জাতির কাছে ক্ষমাও চেয়েছেন। তার মানে কিন্তু একটি সাক্ষী কিন্তু আমরা পেয়ে গেছি, রাষ্ট্রীয় একটি বাহিনীর সাক্ষী। এবং আপনি দেখেন আগামী কিছুদিনের মধ্যেই সরকার চাইলে, সরকার আন্তরিক হলে আগামী 3 মাসের মধ্যেই কিন্তু হাসিনার বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব। হাসিনার অসংখ্য অপরাধ, আপনার তার অপরাধের সংখ্যা আপনি গণনা করে শেষ করতে পারবেন না। আপনি 18 বছরের তার অপরাধের দেখা দরকার নেই, আপনি এই 36 দিনের অপরাধটা ধরেন না। হ্যাঁ, এই 36 দিনের অপরাধের আমলে নিলেই তো শেষ করা যাবে। এটা কিন্তু আপনাকে করতেই হবে। জুলাই আগস্টে বিদ্রোহের এই ছাত্রদের এই রক্তের উপরে দাঁড়িয়ে, এবং আমার মনে হয় আপনি কি মনে করেন আমি জানি না সেলিম ভাই, এই যে আগস্ট প্রক্লেমেশন যেটি, এই প্রক্লেমেশনের একমাত্র দফাই হওয়া উচিত এই হত্যার বিচার। অবশ্যই, আর কোনো প্রক্লেমেশনে আর কিছু চাওয়ারও নেই, কারণ গোটা জাতি এখন ঐক্যবদ্ধ, গোটা জাতি এখন পর্যন্ত ঐক্যবদ্ধ আছেন। এখনো কিন্তু অনেক ষড়যন্ত্র চলছে, আমরা আপাতত এখন পর্যন্ত কিন্তু আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদেরকে দ্বিধা বিভক্ত বা আরো বেশি বিভক্ত করার জন্য কিন্তু এখনো বিভিন্ন ধরনের নানা ধরনের ষড়যন্ত্র চলছে। আমি এই জন্য বলবো বর্তমান সরকারকে যে অতি দ্রুত শেখ হাসিনা এবং তার দোষরদের বিচার করা দরকার, এবং তাড়াতাড়ি কিন্তু যে কোনো নির্বাচিত সরকারের সবচেয়ে বড় সংস্কার তো এই বিচার, সবচেয়ে বড় সংস্কার এই, এবং ফেয়ার ইলেকশনের পথ সৃষ্টি করা, যাতে মানুষ রাষ্ট্রের সাথে যে সম্পর্ক স্থাপিত হওয়ার অন্যতম শর্ত বা সূত্র হচ্ছে জনগণ যে রাষ্ট্রের তার প্রতিনিধি বাছাই করতে পারে বা নির্বাচন করবার সুযোগ পায়, এই সুযোগের মাধ্যমেই রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক স্থাপিত হয়, এবং সেই রাষ্ট্রের কাছ থেকে জনগণ অধিকার আদায় করবার জন্য রাষ্ট্রকে জবাবদিহিতার মুখোমুখিও করবার সুযোগ সৃষ্টি হয়। সেটি তো অবশ্যই মোটা দাগে গণতান্ত্রিক এবং সাংবিধানিক বা আইনের কথা সেটি।
আরেকটি বিষয় যেটি যে এই প্রায় ৬ষ্ঠ মাসে আমরা পা দিয়েছি এই জুলাই পরবর্তী বিপ্লব পরবর্তী সময়, এই 6 মাস 5 মাস গত 5 মাসে রাজনৈতিক নানান চড়াই উতরাই বা উত্থান পতন বা নানান ধরনের ষড়যন্ত্র বা পেছনের দরজা থেকে আসা বা প্রতিবেশী রাষ্ট্রের নানান এক ধরনের ষড়যন্ত্র, এখানে হিন্দু ট্রাম্প কার্ড বা সংখ্যালঘু ট্রাম্প কার্ড বা মন্দিরে হামলা, নানান নাটকীয়তার পরে এখন আমরা কিন্তু 2025 সালের জানুয়ারি মাসে এসে নতুন করে আমরা দেখছি যে জুলাই বিপ্লবে আপনারা যে দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন, বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়েছিলেন, হয়তো মনে করেন রাজনৈতিক ব্যানার ব্যবহার করে আপনারা মাঠে নামেননি, সাধারণ মানুষের সাথে মিলে একাকার হয়ে আন্দোলন করেছেন, সেই দলগুলোর মধ্যে এক ধরনের দূরত্ব দেখা যাচ্ছে। এবং এই আমি নির্দিষ্ট কোনো দলের কথা বলবো না, ফ্যাসিবাদী যে শেখ হাসিনা, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর তিনি তো তার সকল অর্গানগুলো নিয়ে যেতে পারেননি, তিনি হয়তো তার পরিবার নিয়ে পালিয়েছেন। আওয়ামী লীগের একটি বড় অংশ কিন্তু এখনো বাংলাদেশে আছে এবং সেই অংশটি কিন্তু রাজনীতিতে জায়েজ হবার জন্য আপনাদের রাজনৈতিক দলগুলোর হাত ধরে নানানভাবে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে এবং সেই চেষ্টা কোনো কোনো ক্ষেত্রে আপনাদের নির্দিষ্ট কোনো দল না, আপনাদের দলের পক্ষ থেকেও, দলগুলোর পক্ষ থেকেও কিন্তু এক ধরনের সহযোগিতা তারা পাচ্ছেন। এই জায়গাটাকে আপনি আসলে একজন রাজনীতিবিদ হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন? এটি আসলে এই জুলাই বিপ্লব বা এই রক্তের সাথে প্রতারণা কিনা বা কেমন পরিস্থিতি হওয়া উচিত ছিল? আপনি যথার্থই বলেছেন। এটাই কিন্তু সবচেয়ে দুঃখজনক এবং ভয়ঙ্কর যে হাসিনা পালিয়ে গেছে, শেখ পরিবারের অনেক লোকজন পালিয়ে গেছে বা কিছু দুষ্কৃতকারী যারা ধরেন 673 জন বা কতজন 1000 লোক পালিয়ে গেছেন, কিন্তু তাদের দোসর, তাদের প্রেতাত্মা কিন্তু এই 1000 না, তাদের অর্থের যোগানদাতা বা তাদের বিভিন্ন সহযোগী অনেক হাজার হাজার লোকজন রয়ে গেছে কিন্তু বাংলাদেশে এখনো। তারা তাদের বোল পাল্টিয়ে তাদের এখন আমাদের চলমান এই গণতান্ত্রিক আন্দোলনে যারা সক্রিয়, আমরা বিভিন্ন দল, বিএনপি সহ বিগত আগস্ট আন্দোলন তথা এই 16 বছরের রাজপথের আন্দোলনে যাদের অনেক অবদান রয়েছে, তাদের মধ্যে যে কোনো ভাবে তাদের সাথে মিলে মিশে যাওয়ার অনেক চেষ্টা তারা করছে। সবচেয়ে দুর্ভাগ্য আমাদের জন্য হবে যদি এই লোকজনগুলা, এই সমাজের এই যারা ফ্যাসিবাদের সাথে যারা সরাসরি জড়িত ছিল বা বিভিন্নভাবে জড়িত ছিল, তারা যদি এখনই মাপ পেয়ে যায়। আপনি ধরেন আমি জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সরাসরি কিন্তু ঘোষণা আছে, কোনো যোগদান নাই। আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন একাধিকবার কিন্তু আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের পার্টির মুখপাত্র জনাব রিজভী আহমেদের মাধ্যমে অনেকবার কিন্তু প্রেস রিলিজ দেওয়া হয়েছে, অনেকবার বলেছে যে পতিত ফ্যাসিস্টের কোনো দোসরকেই আমরা আপাতত দলে নিব না, কোনো দল থেকেই নতুন করে আমাদের বিএনপিতে কোনো নতুন করে কাউকে আর আনা হবে না। কিন্তু তারপরেও কিন্তু কিছু কিছু লোকজন আমরা আমাদের সুবিধার জন্য, ব্যক্তিগত সুবিধার সাথে বা আমাদের এই গ্রুপ ভারী করার সাথে কিছু কিছু লোকজনকে আমরা আনার চেষ্টা করছি এবং এটা কিন্তু কঠোরভাবে আমি মনে করি আমাদের দল প্রতিহত করবে এবং আমাদেরও সমাজে যারা আমরা সচেতন মানুষ, আমাদেরও কিন্তু ব্যক্তিগত উদ্যোগেও কিন্তু দলের এই নির্দেশকে পালন করতে হবে। কিন্তু কিছু লোক পালন করছে না, তাদের জন্য আপনারা কি করছেন? আপনি বাই দিস টাইম হয়তো দেখবেন যে ইতিমধ্যে কিন্তু আমাদের দলের অনেক দায়িত্বশীল নেতা নেত্রী কিন্তু তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটি গেল আপনার দলের কথা, আপনার দল হয়তো ঘোষণা দিয়ে স্বীকার করে ব্যবস্থাও নিয়েছে, কিন্তু অপর অনেক দল সেটি এখনো পর্যন্ত তারা স্বীকারও করছেন না। সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন, আমাদের এখন জামাতে ইসলামী বাংলাদেশ, তারা যে লেবাস নিয়ে যে ইয়ে নিয়ে রাজনীতি শুরু করছে, তারাও কিন্তু দেখেন আজকে ছাত্রলীগের সাবেক নেতা, আজকে শিবিরের প্রেসিডেন্ট, ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক, সাবেক আপনার শিক্ষা সম্পাদক, শিবিরের বিভিন্ন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতা। এটা কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য। শিবির তাদের যেভাবে আপনার শিবির নির্যাতিত, দেখুন তারাও কিন্তু বন্যচরা, তারাও কিন্তু আজকে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেইটি দেখলাম যে ছেলেটা ও হয়তো ছাত্রলীগের কোনো হলের পোস্টেড নেতা ছিলেন। আমার কথা হলো যে আমরা শিবিরও নির্যাতিত, বিএনপি কিন্তু কম নির্যাতিত না, বিএনপি নির্যাতিত, জামাতের অনেক নেতা মারা গেছেন, বিনা বিচারে তো মৃত্যুদণ্ড হয়েছেন, একেবারে জুডিশিয়াল কিলিং এর স্টাইল। সেক্ষেত্রে তাদের হাত ধরে যদি আসে সেটা তো আপনাদের জন্য দুঃখজনক, সেটা আমাদের জন্য লজ্জাজনক এবং আমি শুধু জামাতকে বলবো আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই রক্তের সাথে বেঈমানি করে যারা, তাদের জন্য আপনার পরামর্শ কি? রাজনীতিটা কেমন হওয়া উচিত এই মুহূর্তে? তাদের জন্য অবশ্যই
আমি ওনাদের প্রতি বা আমাদের দলসহ অপরাপর আমাদের রাজপথের যে দলগুলো বিগত 18 বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে যে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমাদের সবারই এখন উচিত যে ওদেরকে পরিহার করে সমাজের অপরাপর অন্য অনেক শ্রেণী আছে যারা বিগত এই 17-18 বছর ফ্যাসিস্ট হাসিনার বিভিন্ন বাহিনীর ভয়ে কথা বলতে পারেনি, ঠিকমতো তাদের মত প্রকাশ করতে পারেনি, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাদেরকে ঐক্যবদ্ধ করে নতুন প্রজন্মকে রাজনীতিতে নিয়ে আসা। আমি মনে করি এইসব কুলাঙ্গারদেরকে, এইসব নিগৃহীত অপরাধীদেরকে যে কোনো মূল্যে অপরাধে তাদের শাস্তির আওতায় আনার জন্য আমি সবার প্রতি ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাবো। এবং এই যে তরুণ প্রজন্ম যে শিক্ষার্থীরা আন্দোলন করলেন, তারা নতুন রাজনৈতিক দল করবার চিন্তা করছেন। নতুন রাজনৈতিক দলের মানে এক ধরনের রাজনৈতিক বিকল্প খোঁজা হচ্ছে, যে যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর রাজনীতিতে পুনর্বাসিত হবার বা ফিরবার কোনো সুযোগ আপাতত দেখছেন না, আপনারা কেউই দেখছেন না, সাধারণ মানুষও দেখছে না। সেক্ষেত্রে রাজনীতিতে বিকল্প তৈরি করবার জন্য বিকল্প কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম আসা কতটা জরুরি বলে আপনি মনে করেন? আমি দেখেন বিকল্প কেন, আপনার এটি বিকল্প না, ঠিক এটি ঠিক বিকল্প না, এটি হচ্ছে রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকা উচিত। অবশ্যই আমাদের পার্টি তো ওটাই বিশ্বাস করে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা কে বলেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষক কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সংসদীয় গণতন্ত্রের প্রবক্তা কে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে আপনার 2016-তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথের চলমান সকল দলকে নিয়ে কিন্তু উনি 2030 ভিশন কিন্তু উনি জাতির সামনে উপস্থাপন করেছিলেন। আপনি আমাদের নেতা আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি কিন্তু 2023-এর আগস্টে সকল দলের মতামতের ভিত্তিতে উনি কিন্তু 37 দফার ঘোষণা করে 27 দফার ঘোষণা করেছিলেন। পরবর্তীতে উনি এখন রাজনৈতিক দলের পরামর্শে 31 দফা চলমান। এই 31 দফা নিয়ে কিন্তু আমরা এখন মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। সো আমি মনে করি যে বিকল্প দলের খোঁজা দরকার নেই। আপনার বাংলাদেশে যে বিরাজমান দলগুলো রয়েছে, এই 31 দফার বাইরে 48টি দল রয়েছে। 48টি দল রয়েছে, নিবন্ধিত দল বাদ দিলে কিন্তু 47টি দল থাকে। বা ফ্যাসিস্টের সহযোগী আরো 4-5টা দল আছে, বাদ দেন আপনি 40টা দল থাকে। আপনার বিশ্বের অনেক উন্নত দেশেও কিন্তু 5টা 10টার বেশি দল নেই। আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে ও জায়গাও খুঁজে দেখেন, ওইখানেও কিন্তু তাদের আঞ্চলিক দল মিলে ওদের আঞ্চলিক দল আছে ছোট ছোট, বাট জাতীয় দল কিন্তু ওদের এই অল্প কয়েকটা 2-3টি দল। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ওরা জাতীয় দল মানে প্রায় 49টা দল, যেটা আপনি বললেন নিবন্ধিত দল, এর বাইরেও অনেক দল আছে যারা এখনো নিবন্ধন পায়নি, রোল প্লে করছে। তা আমার মনে হয় বিকল্প খোঁজার জন্য অন্য দলগুলোতে, এই দলগুলোই তাদের নিজস্ব উদ্দেশ্য আদর্শ নিয়ে যদি নতুন ছাত্র সমাজের কাছে যায়, নতুন প্রজন্মের কাছে যায়, আমার মনে হয় নতুন প্রজন্ম এদের মধ্যে কি কারো না কারো চয়েস করে নিবে। বিএনপির নেতা হিসেবে আপনি কি মনে করেন যে আরো এরকম অনেকগুলো দল হওয়া উচিত, বা এই ছাত্রদের মধ্যে থেকে একটি দল হওয়া উচিত? আপনারা ওয়েলকাম করবেন কিনা এই ধরনের রাজনীতি, যে গঠনমূলক সমালোচনা বা ডায়লগের মাধ্যমে বা যুক্তি তর্কের মাধ্যমে রাজনৈতিক মাঠে আপনারা আরো এই তরুণ প্রজন্মের মধ্যে থেকে কোনো দলকে ওয়েলকাম করেন? আপনি গণতন্ত্রে বিভিন্ন মতাদর্শ থাকবে, এটাই স্বাভাবিক, এটা মেনে নিয়ে কিন্তু আগাইতে হবে। এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব, আপনি দেখেন উনি কিন্তু সবসময় একটা জিনিস বলেন যে উনি কিন্তু পরপর রাজনৈতিক নেতা নেত্রী বা দলের প্রতি কিন্তু উনি শ্রদ্ধাশীল। আমার খুব স্পষ্ট মনে আছে সজীব অজের জয় উনি যখন রাজনীতিতে আসেন, আমি সে সময় জাতীয়তাবাদী ছাত্র দলের সেন্ট্রাল কমিটির ফার্স্ট জয়েন্ট সিটি, আমরা ছাত্র দলের পক্ষ থেকে ওনাকে ফুল দিয়ে বরণ করার জন্য কিন্তু আমরা সুধা সদনে গিয়েছিলাম, যে সজীব অজের জয় রাজনীতিতে আসছেন। এটা কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, উনি তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, ওনার পক্ষ থেকে কিন্তু সজীব অজের জয়কে ফুল দিয়ে বরণ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, এবং ওনার বার্তা কিন্তু আমরা পৌঁছে দিয়েছিলাম। উনি চায় যে সব প্রগতিশীল জাতীয়তাবাদী মনা বা গণতন্ত্র মনা, দেশপ্রেমিক গণতন্ত্র মনা, দেশপ্রেমিক যে কোনো শক্তি বা যে কোনো রাজনৈতিক দলই সক্রিয় ভূমিকা পালন করুক। সেক্ষেত্রে তরুণ প্রজন্ম যদি এরকম প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, আপনারা তাদেরকে ওয়েলকাম জানাবো। সেলিম ভাই, আমরা শেষ করব। আরো একটি বিষয় কিন্তু আজকের আলোচিত বিষয়, সেটি হচ্ছে যে শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা, ব্রিটিশ মন্ত্রী, তিনি ক্ষমতাসীন দলের একজন মন্ত্রী, সেই টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে ব্রিটেনে খোদ
দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেই তদন্ত শুরু হয়েছে। এবং এই তদন্তের এক পর্যায়ে দেখা গেছে যে আমাদের শেখ হাসিনা, যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের যে ছেলে, ব্রিটেনে থাকেন, তিনি লন্ডনে থাকেন, শায়ান এফ রহমান, তারও দুর্নীতির তথ্য পাওয়া গেছে এবং তিনি ব্রিটিশ পরিবারকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছেন, সেই তথ্য উঠে এসেছে। এবং টিউলিপ সিদ্দিকী এবং এই শায়ান এফ রহমান মিলেই বাংলাদেশের লুটপাট হওয়া টাকা কি ব্রিটেনে পাচার করেছে বলে আপনি মনে করেন? বা তারা ব্রিটেনে এত টাকা কোথায় পেল? এবং ব্রিটিশ রাজ পরিবারকে বা ব্রিটিশ রাজ পরিবারের কোষাগারে যে অর্থ দিয়েছে সে অর্থ কার আসলে? দেখেন কি দুর্ভাগ্য, দেখেন এখনো বাংলাদেশের প্রায় 3 কোটি থেকে 4 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, তারা 3 বেলা খেতে পারে না। অথচ আমি আজকে একটা পত্রিকায় দেখলাম এদেশের ব্যাংকিং সেক্টরের মানে নেপথ্যে পরিচালনার দায়িত্বে ছিলেন শেখ রেহানা। আমরা কিন্তু 20 লক্ষ কোটি টাকা পাচার, 20 লক্ষ কোটি টাকা পাচার করেছেন আপনি যেটা বলেছেন, এবং আমার তো মনে হয় আরো বেশি টাকা ওনারা পাচার করেছেন। টিউলিপ সিদ্দিকী, আপনার তার ছোট বোন, কি নাম, আমার নামটা আমি মনে করতে পারছি না, তারাও আপনার তথাকথিত দুটো ব্যক্তি, জামান, মোস্তফা জামান বা বাংলাদেশের 2 জন ভদ্রলোক যারা তাদেরকে ওই বাড়িগুলো উপহার দিয়েছেন, তারা কিন্তু শেখ রেহানার প্রতিনিধি হিসেবেই বাংলাদেশের এই সব আপনার জ্বালানি সেক্টরের সকল ব্যবসা বাণিজ্য তারা পরিচালনা করতেন নেপথ্য থেকে। আপনার আজকে আমি যেটা বললাম, বাংলাদেশের 4 কোটির কাছাকাছি মানুষ 3 বেলা খেতে পারে না, দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। অথচ সেই দেশের টাকা চুরি করে, মানি লন্ডারিং করে আজকে ব্রিটিশ রাজ পরিবারের কাছে তারা ডোনেশন হিসেবে দিয়েছেন। এর চেয়ে দুর্ভাগ্য, এর চেয়ে লজ্জাজনক কিন্তু আর কিছু হতে পারে না। সেক্ষেত্রে ব্রিটিশ রাজ পরিবারকেও তো কলঙ্কিত করেছে এবং সেক্ষেত্রে ব্রিটিশ আইন অনুযায়ী তাদের বিচার হওয়া উচিত কিনা, বা ব্রিটেনে তাদের বিচার কেমন? এবং আমি মনে করি ব্রিটিশ সরকারের, যেহেতু ব্রিটিশ সরকারের ধরেন তাদের বোধহয় একটা সিস্টেম আছে, কেউ যদি তাদের চ্যারিটি ফার্মে কোনো অনুদান দিতে চায় সেটা হয়তো ওয়েলকাম করেন তারা, এবং তাদের টাকার উৎসটাও তাদের জানা দরকার উচিত ছিল। হয়তো তারা এই টাকাটা কোত্থেকে এলো, এদের মানুষের রক্ত চুষে টাকা নিয়ে ইনকাম করার টাকা কিনা, এটাও কিন্তু তাদের দেখা দরকার ছিল। আমি মনে করি ব্রিটিশ সরকারে এখনই অতি সত্বর তাদেরকে ব্রিটিশ, যেহেতু তারা ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ নিয়মের মধ্যে থেকে তাদের নাগরিকত্ব বাতিল করে তাদেরকে তাদের আইনের আনা দরকার বলে আমি। এবং সেক্ষেত্রে যেহেতু তারা ব্রিটিশ পাসপোর্ট, বাংলাদেশ সরকারের তো এই ক্ষেত্রে কিছু করবার নেই। বাংলাদেশ সরকার নিন্দা জানিয়েছেন ইতিমধ্যেই। এবং আমি মনে করি যে বাংলাদেশ সরকার অবশ্যই, যেহেতু টাকাটা তারা বাংলাদেশ থেকে নিয়েছে, বাংলাদেশ সরকার ব্রিটিশ সরকারের কাছে তারা আপিল করতে পারেন অবশ্যই টাকাটা ফেরত আনার জন্য বা তাদের বিচারের আওতায় আনার জন্য। সেক্ষেত্রে ব্রিটেনেও বাংলাদেশকে কলঙ্কিত করলো কিনা আমাদের ভাবমূর্তি, যেহেতু আপনি জানেন যে প্রচুর প্রবাসী রয়েছে লন্ডনে যারা বাংলাদেশের রেমিটেন্স পাঠায়, তাদেরকে খাটো করা হলো কিনা? অবশ্যই আমি মনে করি খাটো করা হয়েছে। কারণ টিউলিপ সিদ্দিকী উনি যদি বাংলাদেশের টাকা, উনি ওনার উত্তরাধিকারী, ওনার খালা, ওনার নিজের খালা শেখ হাসিনা ওয়াজেদ, তার মাধ্যমেই তো ক্ষমতা দিয়েই কিন্তু উনি টাকাটা নিয়েছেন। ওনাকে কেউ যদি একটা উপহার দিয়ে থাকেন, কি জন্য দিয়েছেন? আপনাকে তো দিবে না। এই জন্য আমি মনে করি ওনাদেরও বিচার, অতি সত্বর বিচার হওয়া উচিত। শেখ হাসিনার এই বিচারের পাশাপাশি যদি বাংলাদেশ সরকারের কাছে তাদের পূর্বপুরুষদের বা তাদের বাবা মা যেহেতু বাংলাদেশের সিটিজেন, সেই হিসাবে যদি কোনো নাগরিক বা কোনো নিয়ম থাকে, কোনো আইন থাকে, সেই আওতায় এনেই ওদের বাংলাদেশে ফেরত আনা যায় কিনা। ববি সিদ্দিকী, টিউলিপের ছোট বোন, ওদেরকে বাংলাদেশে এনে আমার মনে হয় কোনো বিচার করার সুযোগ আছে কিনা, এই জিনিসটাও ভাবা দরকার। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার সেরকম পদক্ষেপ নেবে বলে আপনি বিশ্বাস করেন? নিশ্চয়ই। আমি দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। এই অন্তর্বর্তীকালীনকে কোনোভাবেই ফেল করানো যাবে না। ওনাদেরও কিন্তু একটু বোঝা উচিত, ওনাদেরও কিন্তু ওনারা সংস্কারের নামে কিন্তু বছরের পর বছর কিন্তু কালক্ষেপণ করলে হবে না। আপনি কি টার্গেট নিয়ে আপনি আজকে আমাদের এই আন্দোলন হয়েছে, কি টার্গেট নিয়ে আমরা এই ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করেছি? গণতন্ত্রের জন্যই তো, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই। এর জন্য আমার মনে হয় অতি সত্বর একটি সুষ্ঠু ভালো নির্বাচন দিয়ে গণতন্ত্র জনগণের প্রতিনিধির হাতে
ক্ষমতা হস্তান্তর করা। ভালো একটি নির্বাচন দিতে হলে তো ভালো সংস্কারের প্রয়োজন আছে। দেখেন ভালো সংস্কার কি, ভালো সংস্কার আপনার এখন যেহেতু ডিজিটাল কি ভোটাধিকারটা করলে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী একতরফা দেওয়ার আগে আমি মনে করি নেক্সট ডিসেম্বরের আগে একটা সুষ্ঠু ফেয়ার ইলেকশন দেওয়া সম্ভব। আপনি বিগত দিনে খেয়াল করবেন স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে আমরা কিন্তু দীর্ঘদিন দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে কিন্তু এদেশের মানুষ স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলেন। আপনি স্বৈরাচারের পতনের 3 মাসের মাথায় একটি সাধারণ নির্বাচন হয়েছিল, সেটা কিন্তু বাংলাদেশের এযাবৎকালের সেরা নির্বাচন হিসেবে পরিলক্ষিত হয়, কিন্তু বিতর্ক মুক্ত। আপনি যে কোনো নির্বাচনই টুকটাক ত্রুটি থাকবে। এযাবৎকালে যত ইলেকশন হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি বা এদেশের মানুষও মনে করে যে 91 নির্বাচন সবচেয়ে বেশি নিরপেক্ষ, সুন্দর নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমার মনে হয় বর্তমান সরকার প্রায় 6 মাসের কাছাকাছি চলে গেছে, 6 মাস চলছে। আগামী 2-3 মাসের মধ্যে অনেক সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যেসব সংস্কার করা দরকার আমার মনে সেটা করা সম্ভব। দেখেন এই নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে আওয়ামী লীগ গত 18 বছর লুটপাট করেছে এবং আপনারা এতদিন বঞ্চিত ছিলেন, লুটপাট করতে পারেননি, আপনারা লুটপাট করবার জন্য এরকম তাগাদা। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে যদি একজন লুটপাটবাদীর পক্ষে যদি ভোট দেয়, সেটা তো গণতন্ত্রের, আপনি সেটার কিন্তু কোনো নাই, সে প্রতিরোধ করার কিন্তু কোনো সুযোগ নেই। কিন্তু আমি মনে করি বাংলাদেশের মানুষ এখন আর অত বোকা নেই। মানে গত 17 বছর থেকে বিএনপি সহ অপর রাজনৈতিক দলগুলো আসলে গত 17 বছরের আওয়ামী লীগের যে দুঃশাসন, এই দুঃশাসন থেকে অনেক শিক্ষা নিয়েছে। এটি তো বলতে চাচ্ছেন? এটি অনেক শিক্ষা নিয়েছে এবং জনগণ কখনোই তার প্রতিনিধি নির্বাচন করতে ভুল করে না। আপনি দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে আমি প্রথম আলোতে একটা দেখলাম যে ম্যাডামকে নিয়ে একটা লেখা লিখেছেন আমাদের, দেখলাম যে শত খারাপ নির্বাচনের মধ্যে একজন মানুষ কত জনপ্রিয়, কত জনগণের কত আস্থাভাজন হলে আপনার 96 নির্বাচন নিয়েও কিছু কথা আছে। আপনার 2001 নির্বাচন বা 2008 তো পুরো একেবারে মঈনুদ্দিন ফখরুদ্দিন একটা পাতানো নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5 সিট থেকে নির্বাচিত হয়েছিলেন। তো সেক্ষেত্রে আপনারা ছাত্র জনতা বা সাধারণ মানুষ এক ধরনের আশঙ্কা করে যে দ্রুত যদি নির্বাচন হয়ে যায়, সংস্কার যদি আদৌ না হয়, সেক্ষেত্রে সেই পুরনো আমি আপনাকে বারবার বলতে চাই সংস্কার চলমান প্রক্রিয়া। দেখেন আজকে এই সরকারের শুরু করে দেওয়া সংস্কার আপনারা অবশ্যই ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয়। আমার মনে হয় বিগত দিনে হাসিনা অনেকের চোখ কান খুলে দিয়েছেন। একটা সময় এদেশের মানুষ মনে করত, বা বিশেষ করে বুদ্ধিজীবী আপনারাই যারা আমরা দেশপ্রেমে আমাদের যাদের দীর্ঘদিন ধরে আমরা এই রাজপথে ছিলাম, আমরা কিন্তু বিশ্বাস করতাম হাসিনার পতন হবেই। কিন্তু এদেশের অনেক মানুষ ভাবতো যে স্রোতে গা ভাসিয়ে দিয়েছে, ভাববার ক্ষমতা নষ্ট করে দিয়েছিল হাসিনা। বিভিন্ন হাসিনা প্লাস তার কিছু বুদ্ধিজীবী মানুষের ওই চিন্তা চেতনা থেকে মানুষকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল যে এদেশে বোধহয় হাসিনা যতদিন জীবিত আছে বা তার পরিবার যতদিন জীবিত আছে, তারা কাল্পনিক 2041-এর স্বপ্ন দেখাতেন, 2051-এর স্বপ্ন দেখাতেন, 2071-এর স্বপ্ন দেখাতেন, আমৃত্যু ক্ষমতা। শেখ পরিবার যতদিন এদেশে আছে ততদিন তারাই ক্ষমতায় থাকবে, তারাই এদেশ ডমিনেট করবে। ধন্যবাদ সেলিম ভাই আপনাকে। আমি আরো একটা কথা যেটা বলতে চেয়েছিলাম, দেখেন আজকে নির্বাচন হওয়া এত জরুরি কারণ কি, আজকে যারা দেশ পরিচালনা করছেন এরা কিন্তু কেউই অভিজ্ঞ লোক না। এক একজনের তারা অনেক মেধাবী মানুষ, অনেক যোগ্য মানুষ, বাট পলিটিক্স একজন মিনিস্ট্রি চালাতে গিয়ে যে অভিজ্ঞতা দরকার, আসলে ইনফ্যাক্ট এনাদের ওইরকম জনভিত্তিও দরকার আছে। আপনি দিন শেষে কিন্তু অনেক আইন কিন্তু আপনার সংসদেই পাশ করতে হবে, কিন্তু আজকে এক একজন ধরেন এক একজনের 3টা 4টা 5টা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, কিন্তু এদের কিন্তু পূর্ব অভিজ্ঞতা নেই। একাডেমিশিয়ান কিন্তু দেশ চালানোর জন্য, মন্ত্রণালয় চালানোর জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ নলেজ এদের নেই। এই জন্য হয়তো ঘাটতি থাকতে পারে, নেই মানে আপনার নেই, মানে কি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা কিন্তু এদের নেই।
আপনার ওইটা কিন্তু পলিটিশিয়ানদেরকে সেক্ষেত্রে করতে তো হবে। এই সরকারকে তো আপনারা সহযোগিতা করছেন, অবশ্যই রাজনৈতিক সহযোগিতা। শক্তিগুলো, সেক্ষেত্রে তাদের এই ঘাটতি তো তারা মোকাবেলা করছেন না, যেহেতু আপনারা রাজনৈতিক শক্তিগুলো এই সরকারের সফলতা চান এবং এই সরকারকে পূর্ণ সহযোগিতা করছেন গণতান্ত্রিক পথে ফিরবার জন্য। অবশ্যই হ্যাঁ, অবশ্যই। সুতরাং এই সরকার আসলে ব্যর্থ হবে না, আমরা আপাতত এবং ধরে আমরা নিচ্ছি। শোনেন, আমরা এখন পর্যন্ত চাই বর্তমান সরকার কোনোভাবেই ব্যর্থ করা যাবে না। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান কিন্তু বারবার বলেছেন এই সরকারকে আমরা সফল করব এবং এই কর্মকাণ্ডকে আমরা যাতে সফলে, আমাদের যে সহযোগিতা দরকার আমরা কিন্তু সেই সহযোগিতা করব, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য। জি, আপনারা একটা সময় প্রত্যাশা করছেন। সময় প্রত্যাশা করছি এবং জি। আমরা অতি সত্বর সেই সময়টা, সেই তারিখটি ঘোষণা দেওয়া হোক। জি, ধন্যবাদ সালিমুজ্জামান। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তার যৌক্তিক সংস্কার করে হয়তো রাজনৈতিক যে দলগুলো রয়েছে, যে জুলাই বিপ্লবের যে রাজনৈতিক দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আন্দোলন করেছে, এই রক্তের উপর দিয়ে নতুন এক বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, যে স্বপ্ন এই জনপদে দেখেছে, সেই স্বপ্ন পূরণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকতার সাথেই কার্যকর ভূমিকা রাখবে এবং লাল সবুজের পতাকা বিশ্ব মানচিত্রে সদর্পে উড়বে, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।